তোমাদের এই জিনিসটা দেখে কারো রিসার্চ করার ইচ্ছা হয়েছে কিনা বলো দেখি। দেখে তো অনেক এক্সাইটেড মনে হচ্ছে। এখন কাজ করতেছে না এমন এক্সাইটেড মনে হচ্ছে, দুদিন পর যখন কাজ করো তখন দেখতে আর ভালো লাগতেছে না। খুবই কষ্টের, অনেক কাজ করতে হয়। এই রোদ্দুরের মধ্যে আমরা গিয়ে ওই পাতার ছবি তুলেছি, পাতা নিয়েছি, অনেক কষ্ট। সান্ডা, তোমরা তো সান্ডা নিয়ে খুব জোকস এখন চলতেছে, সান্ডা নিয়ে খুব ইয়েস ভাইরাল, স্যার, স্যার দেখেছো না? দেখছি। হ্যাঁ, আমরা ওই পাতা আনতে যে সান্ডার বাচ্চা দেখলাম, সান্ডার সাথে এনকাউন্টার হয়েছিল আমাদের, সান্ডা দেখলাম ঘুরতেছে এমনি এমনি। আছে, মজাও আছে, প্যারাও আছে আর কি। যাই হোক, সান্ডার গুইসাপ কিন্তু আলাদা। হ্যাঁ, সান্ডা এক জিনিস আর গুইসাপ এক জিনিস। সান্ডা হালাল, গুইসাপ হ্যাঁ, কিন্তু হারাম, ঠান্ডা এই খাওয়া জিনিসটা। যায়, ইসলামে ঠান্ডা খাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, সান্ডা খাওয়া যায়, সান্ডা হালাল, গুইসাপ হারাম। মানে বুঝো না, বাঙালি অতি আবেগী বাঙালি, এরা পাইছে এক জিনিস নিয়ে লাভালাভি। বেসিক্যালি ঠান্ডা হালাল, কিন্তু এখন মানুষ পাইছে, ওদের কাজ দেয়, বুঝো না? আচ্ছা, যাই হোক। তোমরা যখন বড় হবা, তোমরা যেই লেভেলেই পড়ো, তোমরা যদি ডাক্তারি পড়ো, তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমরা যদি আমার মতো মানে এগ্রিকালচার সেক্টরে পড়ো বা যে কোনো সেক্টরে, তোমরা ল নিয়ে পড়ো, ইংরেজি নিয়ে পড়ো, গণিত নিয়ে পড়ো, যে সাবজেক্টই পড়ো, তোমাদের রিসার্চ করার সুযোগ আছে। ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু ডু রিসার্চ। এবং এটা খুব ইন্টারেস্টিং, যদি করো তোমাদের বাইরে যাওয়ার অনেক স্কোপ বেড়ে যাবে। যদি কারো বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে, তাদের এই রিসার্চ দিকে আসতেই হবে, কোনো অপশনস নেই। আচ্ছা, আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 12 পড়বো, তাই না? চ্যাপ্টার 12 এর হেডিংটা একটু দেখো। চ্যাপ্টার 12 এর হেডিং হচ্ছে অরিজিন এন্ড ফরমেশন অফ দ্য আর্থ। ঠিক আছে, অরিজিন এন্ড ফরমেশন অফ দ্য আর্থ। আমরা চ্যাপ্টার 12 চলে যাই। আচ্ছা, ঠিক আছে, দেখো। অরিজিন এন্ড ফরমেশন অফ দ্য আর্থ যদি আমরা পড়তে যাই, তার আগে তোমাদের বলি বিগ ব্যাং থিওরি। তোমরা এই বিগ ব্যাং থিওরি নিয়ে কে কে জানো একটু বলো তো দেখি। বিগ ব্যাং থিওরি জানো? এই নাম শুনেছো কিনা একটু বলো। বিগ ব্যাং ইয়েস তত্ত্ব, স্যার। বা ইংলিশে বলা হয় বিগ ব্যাং থিওরি, এটা শুনেছো? ইয়েস স্যার। হু গেভ দিস থিওরি? সেই বান্দার নাম জানো কি? কে এই থিওরি দিয়েছিলেন, তার নাম জানো? ইয়েস স্যার। হিজ নেম ওয়াজ স্টিফেন হকিংস। সরি, স্টিফেন হকিংস। ঠিক আছে, স্টিফেন হকিংস নামের একজন ভদ্রলোক, তিনি এই থিওরি দিয়েছিলেন। স্টিফেন হকিংস এর একটা মুভি আছে, স্টিফেন হকিংস এর মানে অটোবায়োগ্রাফি যেটা আমরা বলি, তার লাইফ লাইফ নিয়ে একটা মুভি আছে। মুভিটার নাম, আমি মুভি দেখেছি আমাদের ক্যাট কলেজে, আমরা দেখেছিলাম, ক্যাট কলেজে বসে দেখেছিলাম, নাকি বাইরে বেরোয় দেখলাম, আমার খেয়াল নেই। আইদার ক্যাট কলেজে বসে দেখেছি, নাহলে বাইরে। তোমাদের ক্যাট কলেজ গুলাতে থার্সডে তে, বয়েজ কলেজ গার্লস কলেজ দুইটাতেই থার্সডে হচ্ছে আমাদের মুভি ডে। এই দিনে তোমরা একটা একটা করে মুভি দেখবা। তোমাদের যারা সিনিয়র থাকবেন, 11-12 যারা থাকবেন, তারা হচ্ছে 3-4টা মুভি বানায়, মুভি লিস্ট করে, লিস্ট করে অ্যাডজুটেন্ট স্যার থাকেন আমাদের, অর্থাৎ আর্মির মেজর বা ইকুইভ্যালেন্ট নেভি বা এয়ারফোর্সের অফিসাররা থাকেন, তাদের কাছে দেয়, স্যাররা হচ্ছে ঠিক করে দেয়, 3টা মুভি লিস্ট দেয়, তার মধ্যে যে কোনো একটা দেয়। তোমরা এই দেখেছো অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখেছো? ইয়েস স্যার। অ্যাভেঞ্জার্স এন্ড গেম আমরা আমরা কলেজে দেখেছিলাম সম্ভবত। আরো অনেক মুভি আছে এগুলো আমরা কলেজে দেখেছি। অ্যাভেঞ্জার্স অনেক পপুলার, এই জন্য বললাম। অ্যাভেঞ্জার্স সিরিজের অনেক মুভি আমরা দেখেছি। অ্যাভেঞ্জার্স তোমার ওই যে ডক্টর স্ট্রেঞ্জ এর মুভিগুলো, আরো আরো বেশ কিছু মুভি, ইভেন ওয়ারের মুভিও দেখানো হয় অনেক। গার্লস কলেজে কি মুভি দেখে আমি জানি না, বয়েজ কলেজের কথা বললাম। গার্লস কলেজে আমার ধারণা এগুলাই দেখায়। So, আচ্ছা, ঠিক আছে। সো বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন? স্টিফেন হকিং। সেটা একটু মাথায় রেখে, যেহেতু তোমাদের এই মানে এই এই চ্যাপ্টারটা আছে, সো এই প্রশ্নটা আসাটা অস্বাভাবিক কিছু না, এটা একটু খাতায় লিখে রাখতে পারো যে স্টিফেন হকিংস গেভ দ্য বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির প্রবক্তা ছিলেন স্টিফেন হকিংস। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সো দেখো, আমরা উই আর দ্য পিপল দ্যাট লিভ অন আর্থ, তাই না? আমরা পৃথিবীতে বাস করা মানুষজন। এখন তোমার আমার মনে তো প্রশ্ন আসতেই পারে, আমরা মুসলমান ধর্মাবলম্বী, আমাদের হিসাব মানে আমরা ধর্ম একটা একটা পাশে রাখলাম, লেটস টক অ্যাবাউট সায়েন্স। সায়েন্স আমাদের কি বলছে, আমরা থাকছি। এখন তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে, তাই না, যে আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, আমরা জানি তিনি সব সৃষ্টি করেছেন। বাট তুমি যদি সায়েন্সের পার্সপেক্টিভে কথা বলতে চাও, তোমার মনে হতেই পারে যে হাউ দিস আর্থ ওয়াজ ক্রিয়েটেড, তাই না? একদম প্রথম থেকে কি আর্থ ছিল? সৃষ্টিকর্তা যখন সবকিছু সৃষ্টি করলেন, তখন কি তিনি আর্থ সৃষ্টি করেছিলেন, নাকি আর্থ অনেক আগে থেকে এক্সিস্ট করে, নাকি এটা কোনো একটা রিয়াকশনের মাধ্যমে তৈরি? অনেক কিছু কিন্তু আসতে পারে, তাই না? সো অ্যাজ পার সায়েন্স, অর ইফ ইউ লুক এট দিস ম্যাটার অন দ্য বেসিস অফ সায়েন্স, অনেক কিছুই কিন্তু হয়েছে
সেই যে বিষয়গুলো, অরিজিন এন্ড ফর্মেশন অফ আর্থ নিয়ে বিজ্ঞানীরা কি কি গবেষণা করেছেন বা তারা কি কি জানতে পেরেছেন, এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। ঠিক আছে, তো দেখো একদম প্রথম থেকে যদি আমরা আসি, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স মেন হ্যাভ বিন সার্চিং ওয়ান কোশ্চেন, দ্য অ্যান্সার অফ অনলি ওয়ান কোশ্চেন, হাউ ওয়ার দ্য আর্থ অ্যান্ড ইউনিভার্স ক্রিয়েটেড। কিভাবে এই পৃথিবী এবং ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্ব তৈরি হয়েছিল, এই প্রশ্নটা একদম শুরু থেকে মানুষের মনে। এখন এখান থেকে অনেক কনভেনশনাল প্রশ্ন বা উত্তর অনেক কিছু ছিল, বাট অন দ্য বেসিস অফ এভিডেন্সেস ফাউন্ড সো ফার মেজরিটি অফ দ্য সায়েন্টিস্ট হ্যাভ accepted this theory now. According to this theory, the universe was created following a vigorous explosion. One astronomical body of the universe is the earth. এই যে টোটাল মানে ইউনিভার্স হয়েছিল, ইউনিভার্সের একটা পার্ট হচ্ছে এই আর্থ। ঠিক আছে, আচ্ছা, এখন we see the outer side of the earth, but the internal formation of the earth is not easy to understand. The internal formation of the earth can be presumed from the happenings of earthquake and volcanic eruption. অর্থাৎ এই যে পৃথিবী, তুমি তো পৃথিবীর আমরা মাটির কতটুকু অংশ তুমি দেখতে পাও, যদি কখনো গ্রামের বাড়িতে যাও কাদা মাটি খুললে একটা কিছু অংশ দেখতে পাও, তাই না? একটা অংশ তুমি দেখতে পাও, কিন্তু এই কাদা মাটির নিচেও তারও অনেক অংশ আছে, তার নিচে আরো অনেক কিছু আছে। আচ্ছা, তোমরা হোয়াই আর্থকুয়েক অকার্স, তোমরা কি এই কোশ্চেনের অ্যান্সার জানো? কেন ভূমিকম্প হয়? ডু ইউ নো দিস, ডু ইউ নো দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন, হোয়াই আর্থকুয়েক অকার্স? একদম সংক্ষেপে তোমরা এই এই কনসেপ্টটা তোমাদের আছে কিনা, চারজনেরই বলতে পারবা? When the lava platelets inside the earth moves. নট এক্স্যাক্টলি, লাভার জন্য আসলে আর্থকুয়েক এটা একটু আরেকটা বিষয়। Lava plates. কি হচ্ছে আসান? লাভা প্লেট, প্লেট কথাটা ঠিক আছে। তোমরা কি প্লেট টেকটনিক তত্ত্বের নাম শুনেছো কিনা? দ্য থিওরি অফ Yes, কনসেপ্ট sir. অফ প্লেট টেকটনিক্স। তো এই প্লেট টেকটনিক্স নাম শুনলে তো এটাও শোনার কথা। বলা হয়ে থাকে পৃথিবী, মনে করো যে পৃথিবী তো গোল, তাই না? আর্থ ইজ বেসিক্যালি নট এক্স্যাক্টলি কমলা লেবুর মতন পুরোপুরি একদম গোল, গোল বলের মতো এমন না। এটা হচ্ছে একটু মানে চ্যাপ্টা টাইপের গোল, লাইক লাইক অরেঞ্জ, লাইক অ্যান অরেঞ্জ। তো এখন মনে করো এইখানে একটা, এটা হচ্ছে আমাদের দাঁড়ানোর জায়গা। হ্যাঁ, এখানে একটা মানুষ আছে, এই মানুষটার নাম হচ্ছে রহিম। হ্যাঁ, তোমার আমার আমার ড্রয়িং দেখে মন খারাপের কারণে বা খুশি হওয়ার কারণে এটা আমি একটা বুঝে, এটা যে মানুষ, তোমরা কি বুঝেছো কিনা বলো? Yes, sir. তাহলে আমার ড্রয়িং সার্থক। ঠিক আছে, এটা নিয়ে এখন তোমরা বিশ্লেষণে যেও না যে স্যারের ড্রয়িং পছন্দ, আমি তোমাদের বুঝতে পেরেছি এটা একটা মানুষ, দেখছি। স্যার আমি নিজেই এভাবে আঁকি। আচ্ছা ঠিক আছে, সো দিস ইজ এ হিউম্যান, তার নাম হচ্ছে রহিম। আমরা চিন্তা করছি সে আমাদের মতো, আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, এই এই যে সোজা পাঠ, আমি একটু অন্য কালার দিয়ে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু ভিন্ন কালার দিই, ধরো লেট মি ইউজ গ্রিন ওয়ান। তো এইখানে মনে করো যে এই যে গ্রিন পার্টটা, এটা হচ্ছে আমাদের চলাচলের জায়গা। আমরা যে রাস্তা দিয়ে হাঁটি এটাই মনে করো সেই রাস্তা, সেই রাস্তার উপর মানুষ দাঁড়িয়ে আছে। এখন বিজ্ঞান আমাদের কি বলছে, এই যে পৃথিবীর নিচে, ভূপৃষ্ঠ থেকে নিচে কিন্তু আরো অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব, যার নিচে লাভা আছে। এই যে হীরা জহরত, তোমরা যে ডায়মন্ডটা দেখো, দেখো না, সোনার খনি, হীরার খনি, জহরতের খনি। এই যে নিচে যে লাভা গুলো আছে, এই লাভা গুলো বা আরো যে টাইপের কেমিক্যালস গুলো পৃথিবীর নিচে থাকে, এরাই কিন্তু একটা সময় জমতে 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 ডায়মন্ড গুলো হয়। ডায়মন্ড কেন এত দামি? কয়লাও তো আছে, কয়লা দামি না কেন? কারণ কয়লা রেডিলি অ্যাভেলেবল, ইউ ক্যান ইজিলি অবটেইন কয়লা, তাই না? তুমি তো ইজিলি চাইলেই কয়লা দিতে পারছো। ডায়মন্ডটা এই জন্যই অ্যাভেলেবল কারণ এটা খুবই প্রেশাস, এবং তুমি চাইলে ডায়মন্ড পাবে না। যেহেতু এটা প্রেশাস, যেহেতু এটা পৃথিবীর একদম নিচ থেকে আনতে হবে, এটা অনেক কষ্টসাধ্য। পৃথিবীতে প্রতি বছর একটা বড় সংখ্যক মানুষ এইসব খনিতে কাজ করতে গিয়ে মারা যায়। সোনার খনি, তেলের খনি, ডায়মন্ডের খনি, আরো যে খনিগুলো আছে, একটা বড় সংখ্যক মানুষ এই খনি কাজ করতে মারা যায়। তো আমি এত কথা বলছি, এগুলো আমাদের মেইন ইস্যু না। আমাদের মেইন ইস্যু হচ্ছে বিজ্ঞানীরা বলছেন এই যে পৃথিবী আমরা চিন্তা করছি, এই পৃথিবীর নিচে কিছু প্লেট টাইপের পার্ট থাকে। হ্যাঁ, তো বলা হয়ে থাকে এই প্লেটটা একটা আরেকটার সাথে ঘর্ষণ হয়, দে কোলাইড উইথ ইচ আদার, তারা একটা একটা সাথে সংঘর্ষ হয়, যার ফলে একটা কম্পনের সৃষ্টি হয়। দেয়ার ইজ আ ফোর্স, এটা একটা ফোর্সের কারণে কোলাইড হওয়ার ফলে একটা কম্পনের সৃষ্টি হয়, সেখান থেকে আলটিমেটলি পুরো পৃথিবী কেঁপে ওঠে। এটাকেই বলা হচ্ছে আর্থকুয়েক। এটা খুবই শর্ট একটা তোমাদের আইডিয়া দিলাম, বাট বেসিক কনসেপ্ট প্লেট টেকটনিক হচ্ছে এইটাই। প্লেটে প্লেটে সংঘর্ষ হয়, তার ফলে হচ্ছে একটা বড় ইরাপশন হয় এবং আলটিমেটলি আর্থকুয়েক ফর্ম। ঠিক আছে, আচ্ছা, আমরা আমাদের মেইন আলোচনার দিকে আসি। অরিজিন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড আর্থ। ঠিক আছে, দেখো অরিজিন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড আর্থ, আমরা যেটা বিগ ব্যাং থিওরির কথা বলেছিলাম, এই বিগ ব্যাং থিওরির উল্লেখ তোমাদের বইতেও আছে। হ্যাঁ,
So দেখো, basically scientists have given an idea about the origin of Earth and the universe using many evidences. Scientists believe that about 13.7 billion years ago, the universe was concentrated at a point of infinite density and extreme heat, which exploded and began to spread in all directions. এটার খুব সহজ একটা ওয়ে হচ্ছে, তুমি তোমার আমরা সফট ড্রিঙ্কস খাই না? সফট ড্রিঙ্কস যদি তুমি ঝাঁকাও, ঝাঁকানোর পর করলে একদম বিকট শব্দ রিঅ্যাক্ট করে না? এই বিগ ব্যাং থিওরি কনসেপ্টটা হচ্ছে এরকম। মনে করা হতো 13.7 বিলিয়ন ইয়ার্স আগে এই যে পৃথিবীটা ছিল, পৃথিবীটা একদম এরকম পুঞ্জীভূত অবস্থা ছিল, মনে করো একদম শর্ট হয়েছিল, এবং ছোট্ট একটা জায়গায় ছিল। এখানে অনেক বেশি ফোর্স নিয়ে তারা ছিল, কিন্তু একটা সার্টেন টাইমে এই ফোর্সটা তারা ধরে রাখতে পারেনি, যার ফলে বিরাট শব্দে এই টোটাল ফোর্সটা একটা বিক্ষিপ্ত হয়ে একটা ইরাপশন হয়, এবং তার ফলে আলটিমেটলি আমাদের ইউনিভার্সের যাত্রা শুরু হয়। এবং এই যে এক্সপ্লোশন হয়েছিল, এই এক্সপ্লোশনটাকে বলা হয় বিগ ব্যাং। অর্থাৎ বিরাট বড় একটা ব্যাং হয়ে টোটাল সবকিছু চারদিকে চলে গেল। এই 13.7 বিলিয়ন ইয়ার্স এর নিচে একটা দাগ দিয়ে ফেলো, এটা ইম্পর্টেন্ট। সায়েন্টিস্টরা চিন্তা করে থাকেন কত বছর আগে পৃথিবীর এই বিগ ব্যাং থিওরি হয়েছিল। 13.7 বিলিয়ন ইয়ার্স ধরা হয়ে থাকে আমাদের পৃথিবীর বয়স। দ্য এজ অফ আওয়ার আর্থ ইজ সাপোজড দ্যাট 13.7 বিলিয়ন ইয়ার্স ইজ দ্য এজ অফ আর্থ। তোমার বয়স ধরলাম, ফারিয়ার বয়স, ফারিয়ার বয়স বাদ দাও, ধরো আমার বয়স হচ্ছে কত, 23 বছর। আমার বয়স হচ্ছে 23 ইয়ার্স। হ্যাঁ, 2002-তে 13th মে মাই বার্থডে। হ্যাঁ, এই কয়েকদিন আগে গিয়েছে, 13 মে ইজ মাই বার্থডে। সো আমার বয়স হচ্ছে, তাহলে কাগজ কলমে আমার বয়স কত, আমার বয়স হচ্ছে, সরি, 2004 13th মে। হ্যাঁ, 2004-এর 13ই মে আমার বার্থডে, তাহলে এখন 25, তাহলে ধরলাম 21। ঠিক আছে, 21 হচ্ছে আমার এজ। আমার এজ যেমন 21, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ফারিয়া তুমি তো পৃথিবীতে থাকো, বলো তো পৃথিবীর বয়স কত, এর অ্যান্সার উইল বি 13.7 বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে, বিলিয়ন ইয়ার্স। আচ্ছা, ওকে। আমি আমি হাসছি, তোমরাও হাসছো, বিলিয়ন মানে আমরা গায়ে লাগাচ্ছি না, বাট বিলিয়ন মানে কিন্তু অনেক। 13.7 বিলিয়ন ইয়ার্স হিউজ, কল্পনার বাইরে। এখন মানুষের গড়ায়ু কত? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ আস? আমাদের জেনারেশনের গড়ায়ু কিন্তু 60-70 ইয়ার্স। তাও কিন্তু অনেক বেশি বললাম, মানুষ দেখা যায় 50-55-এ মারা যাচ্ছে। যারা 60-70 ইয়ার্স বাঁচে, তার মানে ধরে নেওয়া হয় তারা অনেক বছর বেঁচেছেন, তাই না? মানুষ দেখবে 55-58 বয়সে মানুষ কিন্তু মারা যাচ্ছে, 65-এ মারা যাচ্ছে। 70 ইয়ার্স বাঁচা মানে সে অনেক বছর বেঁচেছে। তো সেখানে পৃথিবীর বয়স 13.7 বিলিয়ন ইয়ার্স, হিউজ। যাই হোক, so after the Big Bang theory, the tiny particles were created and gradually formed into small clusters. These small clusters then cooled down and coalesced to form celestial bodies. In this way, the sun and other stars were created. প্রথমে বিগ ব্যাং থিওরি হলো, তারপরে বিগ ব্যাং থিওরির পর তো অনেক ছোট 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 পার্টিকেল হয়েছিল। দিস স্মল পার্টিকেলস দেন গ্যাদার্ড আপ এন্ড দে কম্বাইন্ড টুগেদার। তারা কম্বাইন্ড হয়ে ক্লাস্টার ফর্ম করলো, এবং সেই ক্লাস্টার গুলো আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর আরো বিভিন্ন সেলেস্টিয়াল বডিজ তৈরি হলো। ইন দিস ওয়ে দ্য সান এন্ড আদার স্টার্স ওয়ার ক্রিয়েটেড। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ফর কোশ্চেন নাম্বার বি অর 2 মার্কস কোশ্চেন, হাউ দ্য সান এন্ড স্টার্স ওয়ার ক্রিয়েটেড। এটার নিচে একটা দাগ দিয়ে রাখো, হাউ দ্য স্টার্স এন্ড সানস ওয়ার ক্রিয়েটেড। ঠিক আছে, এটা একটা কোশ্চেন ফর কোশ্চেন নাম্বার 2, 2 মার্কে একটা প্রশ্ন হতে পারে। While small clusters were forming celestial bodies, the universe continued to expand. যখন এই সেলেস্টিয়াল বডিজ তৈরি হচ্ছিল, সাথে সাথে দ্য ইউনিভার্স অলসো এক্সপ্যান্ডেড। দুটো জিনিস একসাথে হয়েছিল, সেলেস্টিয়াল বডিজ ওয়ার অলসো ফর্মিং এন্ড আলটিমেটলি দ্য ইউনিভার্স ওয়ার অলসো এক্সপ্যান্ডিং। The energy, matters, space, everything of the universe is created from this Big Bang. তাহলে সবকিছুই কিন্তু বিগ ব্যাং থেকে হয়েছে। It is assumed that when the sun was created, then its remaining portion of small particles was floating in the space like dust particles. After that, these dust particles came together and the Earth was created about 4 billion years ago. তাহলে আমরা কি জানলাম? আমাদের ইউনিভার্সের বয়স হচ্ছে কত? 13.7 বিলিয়ন ইয়ার্স। আর আমাদের পৃথিবীর বয়স হচ্ছে 4 বিলিয়ন ইয়ার্স। বইতে যদি চাও বইতে লিখতে পারো, খাতায় যদি চাও খাতায় লিখতে পারো। এজ অফ ইউনিভার্স 13.7 বিলিয়ন ইয়ার্স, এজ অফ আর্থ 4 বিলিয়ন ইয়ার্স। কোশ্চেন নাম্বার এ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ইভেন ফর এমসিকিউ খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা ইনফরমেশন। ঠিক আছে, মার্ক করে রাখো ভালো মতো স্টার দিয়ে, এজ অফ ইউনিভার্স এবং এজ অফ আর্থ। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন আসতে পারে তোমাদের এখানে, ধরো এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই যে বেলুন মডেল বলা আছে, বেলুন মডেল অফ এক্সপ্লেনেশন অফ ইউনিভার্স। অর্থাৎ এই যে দেখো, এই যে বেলুন মডেল, এখানে বেলুন মডেল দিয়ে বোঝাচ্ছে কি, ছোট্ট একটা বেলুন আছে, এই বেলুনে তার ভিতরে যদি তুমি পানি ভরে রেখে দাও আর যদি ফেট ফাটিয়ে দাও, তাহলে এটা কি জোরে এক্সপ্যান্ড করবে, নাকি এই বড় বেলুনে পানি ভরে রাখলে এটা বেশি জোরে এক্সপ্যান্ড করবে? বলো তো দেখি। অবভিয়াসলি ছোটটা, কারণ এটা ফোর্স বেশি দিয়ে রাখছো তুমি, তাই না? তুমি এটার মধ্যে ধরো তোমার, তুমি একটা ইসের কথা চিন্তা করো,
কোকা কোলার বোতলের কথা চিন্তা করো। একটা ছোট কোনো কোকা কোলার বোতল তুমি যদি থাকে সেটাকে ফেলে দাও, তাহলে কিন্তু সেটা বেশি ফোর্সে বের হবে, যতটা বড় ফোর্সে বড়টাই বের হবে। তার মানে ওখানে ফোর্স বেশি হয়ে তারা একটা জায়গায় কনসেন্ট্রেটেড অবস্থা থাকবে, আলটিমেটলি সেখান থেকে ফেটে গেলে কিন্তু একটা বড় ইরেকশন। এটা আলটিমেটলি এই বেলুন মডেল, তোমরা এই বেলুন মডেলটা ড্রয়িংটা একটু শিখে রাখবে। ড্রয়িং কিছুই না, ছোট্ট একটা বেলুন রাখবে, তার মধ্যে কিছু পার্টিকেল দিবে, আর একটা বড় বেলুন কিছু পার্টিকেল। তোমাদের এক্সামে এই বিগ ব্যাং থিওরি এক্সপ্লেনেশন আসতে পারে ফর কোশ্চেন নাম্বার 3, ইভেন ফর 4, that proof or explain with evidence that Big Bang theory exists। বা তোমাদের উদ্দীপকের ধারায় বিগ ব্যাং থিওরি নিয়ে কোনো একটা হিরিজ দেওয়া থাকলো, যে রাইসা, জারিয়া এবং ফারিয়া একটা কোচিং এ পড়াশোনা করে, আজকে তাদের কোচিং এর শিক্ষক একটা থিওরি নিয়ে আলোচনা করেছিলেন যার মাধ্যমে পৃথিবী এবং ইউনিভার্স তৈরি হয়েছিল। অর্থাৎ রাইসা, জারিয়া এন্ড ফারিয়া and also Asa, both of these 4 students read in a coaching center. During their class today, the teacher said that there is a theory named X. সেই থিওরির নাম বললো না, আমরা বললাম X. There is a theory named X, from which theory, or the theory states that from that theory or from a large eruption, universe and earth was created। তোমাদের কোশ্চেন নাম্বার ডি তে বললো explain with evidence the above mentioned theory X। তাহলে কি explain with evidence the above mentioned theory X। তাহলে প্রথমে তোমাদের বলতে হবে the theory that is mentioned above in the stem is called Big Bang theory। তারপরে তোমাদের এই পরবর্তী যে লেখাগুলো আছে, এই যে পার্টগুলো এখান থেকে তোমাদের আসতে হবে। দেখো আমি বলে দিই, এই যে এখান থেকে তোমরা শুরু করবে, এই যে সায়েন্টিস্ট থেকে তোমাদের লেখা শুরু হবে, সায়েন্টিস্ট থেকে লেখা শুরু করে একদম এই এভিডেন্সের এই পর্যন্ত, সায়েন্টিস্ট থেকে শুরু করে এই এভিডেন্সের একদম লাস্ট পেজ পর্যন্ত, এটা হবে তোমাদের অ্যান্সার ইনক্লুডিং দিস ফিগার। এই পুরোটা যদি তুমি মোটামুটি লিখে ফেলতে পারো, ইউ উইল গেট 4 out of 4, কোনো ডাউট নেই, তুমি 4 পাবেন। কোশ্চেন ক্লিয়ার, অ্যান্সার ক্লিয়ার, সামনে আগাতে পারি আমি? একজন একটু রেসপন্স হলে তাহলে সামনে আগাবো। Yes, sir. আচ্ছা ঠিক আছে। দ্য আইডেন্টিটি অফ দ্য সান, আর্থ এন্ড দ্য মুন, আমাদের খুব পরিচিত 3টা জিনিস, পৃথিবী, সূর্য এবং চাঁদ, তাই না? আমরা, তোমরা কয়েকটা গ্রহের নাম, ক্যান ইউ নেম সাম আদার প্ল্যানেটস আদার দেন আর্থ? অন্য কিছু গ্রহের নাম বলতে পারবে? একটা বলো, ফারি একটা মার্স, বলো। প্লুটো। আচ্ছা একটা, হ্যাঁ মার্স, মার্স, প্লুটো, আসান বলেছে, ঠিক আছে বুঝছি। ফারি একটা বলো। প্লুটো। প্লুটো, আচ্ছা ঠিক আছে, তুমি প্লুটো বললে। জারি একটা বলো তো। Uranus. ইউরেনাস। আচ্ছা রাইসা? মার্স, প্লুটো, ইউরেনাস। রাইসা একটা বলবা? রাইসা, রাইসা আমাদের সাথে নেই তাই না? মেবি কোনো প্রবলেমের জন্য হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আরো আছে না? নেপচুন আছে না? নেপচুন একটা প্ল্যানেট, নেপচুন আছে, শনি, বৃহস্পতি, আরো অনেক কিছু আছে, তাই না? ওকে, সো দেখো, ইউ হ্যাভ নোন দ্য সোলার সিস্টেম হোয়ার উই লিভ ইজ এ পার্ট অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি। ওকে, ক্যান ইউ নেম দ্য গ্যালাক্সি দ্যাট উই লিভ ইন? আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা নিচে একটা আন্ডারলাইন করে রাখো। অনেক গ্যালাক্সি আছে পৃথিবীর, গোটা মহাবিশ্বে, অর ইন ইউনিভার্স দেয়ার আর নিউমারাস অফ গ্যালাক্সিস, বাট দ্য গ্যালাক্সি হোয়ার উই আর, দ্যাট ইজ মিল্কি ওয়ে গ্যালাক্সি। পৃথিবী হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা পার্ট, ঠিক আছে? আওয়ার সান ইজ ওয়ান অফ দ্য স্টার্স অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি, ঠিক আছে? সূর্য আমাদের কাছে সূর্য হলেও উইথ রেসপেক্ট টু মিল্কি ওয়ে গ্যালাক্সি ইট ইজ আ স্টার, ঠিক আছে? সান হচ্ছে এক ধরনের স্টার। সান ইজ এ স্টার বিকজ ইট হ্যাজ ইট ওন লাইট, ঠিক আছে? অ্যাকচুয়ালি সান ইজ এ লাম্প অফ গ্যাসেস, মূলত সান হচ্ছে লাম্প অফ গ্যাসেস, ঠিক আছে? ওকে, হাইড্রোজেন এই ইসের নিচে দাগ দিয়ে রাখো। সান ইজ, এটা বেশি ইম্পর্টেন্ট, সান ইজ এ স্টার বিকজ ইট হ্যাজ ইটস ওন লাইট। হোয়াই সান ইজ এ স্টার? 1 মার্কের, এটা 2 মার্কের জন্য এক্সপ্লেনেশন আমার মনে হয় আসবে, আসলে 1 লাইনের জন্য আসবে। হোয়াই উই কনসিডার সান অ্যাজ এ স্টার, জাস্ট 1 লাইনের উত্তর, সান ইজ কনসিডার্ড অ্যাজ এ স্টার বিকজ ইট হ্যাজ ইটস ওন লাইট, ঠিক আছে? অ্যাকচুয়ালি হচ্ছে সান ইজ এ লাম্প অফ গ্যাসেস, লাম্প অফ গ্যাসের নিচে একটা দাগ দিয়ে রাখো। সান হচ্ছে বেসিক্যালি একটা লাম্প অফ গ্যাস, ঠিক আছে? সানে মূলত 2টা গ্যাস থাকে, কোন 2টা গ্যাস তোমরা নাম জানো? হাইড্রোজেন এবং হিলিয়াম, এই 2টা গ্যাস মূলত সূর্যে থাকে, হাইড্রোজেন এন্ড হিলিয়াম। লিখে রাখো তোমাদের বইয়ে, এই সংকেত দুটো লিখে রাখো। এইচ, তার সুপারস্ক্রিপ্টে 2, আর এইচ ছোট হাতের ই, এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এটা হাইড্রোজেন, আর এই এইচ এটা হচ্ছে হিলিয়াম, এটার কেমিক্যাল ফর্মুলা। খাতায় লিখে রাখো তাহলে মনে থাকবে, ভালো।
H2 হচ্ছে হাইড্রোজেন আর He হচ্ছে হিলিয়াম। এটা তোমাদের বই নেই, বইয়ে বলা আছে শুধু হাইড্রোজেন হিলিয়াম, বাট কেমিক্যাল ফর্মুলা হচ্ছে H2, আর হিলিয়ামের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে He। ক্যাডেট কলেজ অ্যাডমিশন এক্সাম কিন্তু একটু অ্যাডভান্সড এক্সাম। তুমি যদি মনে করে থাকো তোমার বইয়ে যা থাকে শুধু সেই থেকে প্রশ্ন করবে, এমনটা কিন্তু না। তোমাদের ক্যাডেট কলেজ এক্সামে 1 মার্কের একটা কোশ্চেন আসতেই পারে, রাইট ডাউন দ্য কেমিক্যাল ফর্মুলাস অফ দ্য গ্যাসেস দ্যাট ইজ ফাউন্ড অন সান। সূর্যে পাওয়া যায় এমন গ্যাসগুলোর, এমন যে দুইটা গ্যাস আছে সেই দুইটা গ্যাসের রাসায়নিক সংকেত অর্থাৎ কেমিক্যাল ফর্মুলা লেখো। তাহলে তুমি লিখবে দ্য টু গ্যাসেস ফাউন্ড ইন সান ইজ হাইড্রোজেন এন্ড হিলিয়াম। হাইড্রোজেনের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে H2। দেখো বাবা, H2 কিন্তু এভাবে লিখবে না, H এর পাশে 2, নট লাইক দ্যাট। তার নিচে ছোট্ট করে একটা 2, এটা হচ্ছে কারেক্ট, এটা কিন্তু রং। হ্যাঁ, এই লেখা যেন ভুল না হয়, H এর নিচে ছোট্ট করে একটা 2, তার মানে আবার এরকম না, এই যে এটাও কিন্তু রং, এত ছোট করে না। পাশে সুপারস্ক্রিপ্ট হিসেবে তুমি লিখেছো, যেমন আমরা লিখি না, ধরো যেমন ফারিয়া তুমি তোমার নাম লিখে এফ এর পর ছোট হাতের এ দিলে এরকম সুপারস্ক্রিপ্ট, এই এটাকে চিন্তা করবা 2, এফটাকে চিন্তা করো H। মনে করবা যে H হচ্ছে ফার্স্ট লেটার আর 2 হচ্ছে সেকেন্ড লেটার, এভাবে লিখবা। আর H তো লিখতে পারবা, H ছোট হাতের E। এটা হচ্ছে হিলিয়াম। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। দেখো, হাইড্রোজেন গ্যাস এন্ড আদার গ্যাসেস হেল্ড টুগেদার ইন ইট ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সেস। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই গ্যাসগুলো একত্রে থাকে। হাইড্রোজেন গ্যাস এট দ্য টাইম অফ মিউচুয়াল ইন্টারঅ্যাকশনস উইথ ইচ আদার প্রডিউসেস হিউজ অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড লাইট। হিটের নিচে এবং লাইটের নিচে দাগ দিয়ে রাখো। When hydrogen gas reacts with other gases, it produces heat and light. Then that heat and light is scattered in all directions. The sun produces a huge amount of heat and light. Some amount of heat and light anchor and reach our earth. ঠিক আছে, কিছু কিছু এই যে হিট এবং লাইট সান প্রডিউস করে, তার কিছু আমাদের কাছে আসে দেখে আমরা আমাদের পৃথিবীতে দিন দেখতে পাই। যদি সূর্যের আলো না থাকতো আমাদের পৃথিবীতে কিন্তু দিন হতো না, তাই না? আচ্ছা, এই যে পার্টটা, এই লাইনটা নিচে দাগ দিয়ে রাখো। দ্য মেজর পোর্শন অফ দ্য স্পেসেস অফ দ্য সোলার সিস্টেম ইজ ভ্যাকিউম। বেশিরভাগ অংশ আমাদের সোলার সিস্টেমের কিন্তু ফাঁকা, ভ্যাকিউম। দ্য প্ল্যানেটস, স্যাটেলাইট, কমেটস এটসেট্রা অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ অরবিট অ্যারাউন্ড দ্য সান কিপিং ইট ইন দ্য সেন্টার। এই কমেটের বাংলা জানো? কমেট মানে কি কেউ জানো? কমেট মানে তোমরা জানো, ধূমকেতু। ধূমকেতু চিনো না? শোনো নি বাংলা ওয়ার্ডটা ধূমকেতুর নাম? হ্যালিস কমেট, হ্যালির ধূমকেতু তো কমন একটা ওয়ার্ড। হ্যালি কমেটের বাংলা হচ্ছে ধূমকেতু, লিখে রাখতে পারো বই। বেঙ্গল অফ কমেট ইজ ধূমকেতু, হয় দীর্ঘকার ম, কয়েকার, তয় রস্যু। আচ্ছা, এই জায়গায় এইটার উপর একটা সুন্দর করে স্টার দিয়ে দাগ দিয়ে রাখো। 8 প্ল্যানেটস অরবিট অ্যারাউন্ড দ্য সান কিপিং ইট ইন দ্য সেন্টার। সূর্যের চারদিকে 8টা গ্রহ ঘুরে থাকে, সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ। এটা নিচে সুন্দর করে দাগ দিয়ে রাখো। দ্য আর্থ ইজ ওয়ান অফ দিস প্ল্যানেটস, 8টার মধ্যে একটা হচ্ছে আমাদের পৃথিবী। দ্য শেপ অফ দ্য আর্থ ইজ লাইক এ স্ফিয়ার, স্ফিয়ার নিচে একটা দাগ হবে। There are various gaseous substances in Earth, but the Earth cannot produce heat and light like sun. আমাদের পৃথিবী আবার এই সূর্যের মতো আলো এবং তাপ উৎপন্ন করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, আমাদের পৃথিবীতে তো অনেক ধরনের গ্যাস আছে, আমাদের এই যে চারপাশে যে অ্যাটমসফিয়ার অনেক ধরনের গ্যাস আছে। কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি জানো? আমাদের অ্যাটমসফিয়ারে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন, লিখে রাখো। লিখে রাখো, লাইনটা লিখো এভাবে: ইন আওয়ার অ্যাটমসফিয়ার নাইট্রোজেন ইজ দ্য মোস্ট ডমিনেন্ট গ্যাস, or in our atmosphere nitrogen remains as the most percentage। ঠিক আছে, তোমার বুঝলে হবে, তুমি এমন ভাবে লিখো, আমার যে লাইনটা লিখতে হবে এমনই না, তোমার মতো করে তুমি লিখে রাখো। আমাদের অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি, অলমোস্ট 78% নাইট্রোজেন থাকে। ঠিক আছে, কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এগুলো যেন মাথায় থাকে। আচ্ছা, এরপরে দেখো, বাট দ্য আর্থ ক্যান নট প্রডিউস হিট অ্যান্ড লাইট লাইক সান। এই জন্যই দ্যাটস ওয়াই দ্য আর্থ ডিপেন্ডস অন দ্য সান ফর লাইট অ্যান্ড সান। বি মার্কের একটা কোশ্চেন আসতে পারে, বই লিখে রাখতে পারো, ওয়াই আর্থ ডিপেন্ডস অন দ্য সান। ঠিক আছে, 2 মার্কের একটা প্রশ্ন আসতে পারে, ওয়াই আর্থ ডিপেন্ডস অন দ্য সান। এখানের উত্তর হবে হচ্ছে দুইটা প্যারাতে। একটা প্যারায় তোমার বলতে হবে যে ওয়াই দ্য সান প্রডিউসেস হিট অ্যান্ড লাইট। সান যে তোমার হিট অ্যান্ড লাইট প্রডিউস করে, তোমাদের প্রথমে জানাতে হবে যে সান ইজ এ টাইপ অফ লাম্প অফ গ্যাসেস, উইথ দ্য হেল্প অফ দিস গ্যাসেস হিট অ্যান্ড লাইট ইজ প্রডিউসড ইন দ্য সান। তারপরে লাইনে তোমার লিখতে হবে ইন কেস অফ আর্থ
though there is presence of certain gases, but earth by itself cannot produce heat and light. For this reason, earth is dependent on sun. Clear? আমি একটা মডেল অ্যান্সার বলে দিলাম, এইভাবে তোমরা লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে, এবার একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখো, আচ্ছা, পরের এই লাইনটা, এই যে এখানে আবার চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা তো তোমরা জানো। দ্য মুন ডাজন্ট হ্যাজ ইটস ওন লাইট, তাই না? তার নিজস্ব কোনো কিন্তু আলো নেই। দেখো, আওয়ার আর্থ অরবিটস অ্যারাউন্ড দ্য সান কিপিং ইট ইন দ্য সেন্টার, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরে বেড়ায়। সিমিলারলি দ্য মুন অরবিটস অ্যারাউন্ড দ্য সান কিপিং ইট ইন দ্য সেন্টার, আবার আমাদের কেন্দ্র করে চাঁদ কিন্তু তার চারদিকে ঘুরে, আমাদের চারদিকে ঘুরে। দ্য মুন ইটসেলফ ক্যান নট প্রডিউস হিট অ্যান্ড লাইট, দেন হোয়াই ডাজ দ্য মুন অ্যাপিয়ার টু বি লুমিনাস? তাদের তো নিজস্ব আলো নেই, তাহলে তারপরে চাঁদ কেন জ্বলে? রাতের বেলা আমরা চাঁদকে জ্বলতে কেন দেখতে পাই? অরিজিনালি দ্য লাইট ফ্রম দ্য সান fall on the moon and it is reflected, and that is why we see the moon to be luminous. ঠিক আছে? আচ্ছা, এই যে লাস্টের লাইনটা, এটা সুন্দর করে দাগ দিয়ে রাখো। এই লাইনটা প্রশ্ন হিসেবে আসতে পারে। Though the moon does not has its own light, but why do still appear it as luminous? মানে চাঁদের নিজস্ব আলো নেই, তারপরেও কেন আমরা চাঁদকে জ্বলতে দেখতে পাই? তাহলে উত্তর আগেরটার মতোই হবে। প্রথমে তোমরা সূর্য কেন জ্বলে বা সূর্যের কেন আলো আছে সেটা জানাবে, তারপরে সেখান থেকে এখানে আসবে যে সূর্যের আলো চাঁদে পড়ে, সেখান থেকে আসলে চাঁদ আলোকিত হয়। পরের লাইনটা আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার মার্কের একটা ইনফরমেশন। ইট টেক্স দ্য মুন 27 days and 8 hours টু অরবিট দ্য আর্থ ওয়ান্স। পৃথিবীকে একদিন একবার টোটাল ঘুরে আসতে মানে মুন অর্থাৎ চাঁদের সময় লাগে 27 days and 8 hours। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, দাগ দিয়ে রাখবে। পরের লাইনটাও খুবই ট্রিপল স্টার ইম্পর্টেন্ট। দ্য ভলিউম অফ দ্য মুন ইজ 1/50 অফ দ্য আর্থ। পরের লাইনটাও দাগিয়ে রাখো সুন্দর করে স্টার দিয়ে, খুবই ইম্পর্টেন্ট। 1/50 অফ দ্য আর্থ। দ্য সান ইজ 13 লাখ টাইমস গ্রেটার দ্যান দ্য আর্থ। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। ইনফরমেশন ভিত্তিক যে প্রশ্নগুলো, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দ্য সান ইজ 13 লাখ টাইমস গ্রেটার দ্যান দ্য আর্থ। ঠিক আছে, অনেক বড়। আচ্ছা, সো আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো নিচে দাগ দিয়ে রাখো। যে দ্য সান এন্ড দ্য মুন লুক ইকুয়াল অ্যাজ উই সি দেম ইন দ্য স্কাই, ডোন্ট দে? হোয়াই ডু দে অ্যাপিয়ার অফ দ্য সেম সাইজ? আমরা দেখলাম যে চাঁদ এগুলোর মধ্যে দেখে কিন্তু অনেক ছোট, বা সূর্য অনেক বড়, তারপরেও কেন আমরা এদের ছোট দেখতে পাই? তার রিজন ইজ এটা আমাদের থেকে অনেক দূরে। এই জন্য তুমি একটা বল তোমার হাতে নিও, তোমার বাসায় তোমাদের ভাইরা যদি থাকে, ছোট ভাই থাকে, তোমার ছোট ভাইয়ের কাছে কিন্তু ফুটবল আছে, তুমি হাতে একটা ফুটবল একদম চোখের সামনে নিবা, সামনে নিয়ে আস্তে 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 সরানো, এটার অ্যান্সার তুমিই পেয়ে যাও। যত দূরে থাকবে তোমার আলটিমেটলি দেখতে কিন্তু তত কষ্ট হবে। এই জন্য আমাদের থেকে অনেক দূরে থাকে দেখে আমরা ছোট দেখতে পাই। বলও লাগবে না, তুমি একটা কলমের কথা চিন্তা করো, একটা পেন্সিল তোমার হাতে, যে হাইলাইটারটা আছে, জারিয়া তোমার হাইলাইটার বা ফারিয়া তোমার হাইলাইটার, তুমি চোখের সামনে ধরো, তোমার আস্তে 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 সরাও। চোখের সামনে যতটা বড় লাগবে, সরালে কিন্তু আস্তে আস্তে সরো লাগছে, তাই না? একদম চোখের সামনে ধরো, মনে হবে যে রাইটার তোমার থেকে বড়, তাই না? এই জন্য বেসিক্যালি আমাদের থেকে অনেক দূরে থাকে আর কি, এই জন্য দেখা যায় ছোট মনে হয়। ঠিক আছে? আচ্ছা, পরের লাইনটা দাগ দিয়ে ফেলো। যে রেডিয়াস অফ দ্য সান ইজ 109 টাইমস গ্রেটার দেন দ্যাট অফ দ্য আর্থ। 109 টাইমস গ্রেটার, লাস্টের যে লাইনটা এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এই ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট, ওর মধ্যে একটা স্টার দিয়ে রাখো। দেখো, এরপরে আমরা এই যে লাইনগুলো পড়বো, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, আমি তোমার সাথে পড়ে যাচ্ছি। দেখো, ইট ইজ অ্যাজিউমড দ্যাট when the sun was created then its remaining portion was floating in the space like gas dust particle। তোমার যদি মনে থাকে, আমরা একদম প্রথম প্যারাতে যখন আমরা দেখেছিলাম যে কিভাবে বিগ ব্যাং থিওরি আমরা প্রুফ করছিলাম, সেখানে কিন্তু এক্সাক্ট এই লাইনটাই ছিল। সূর্য তৈরি হওয়ার পর আদার যে পার্টিকেল গুলো ছিল, সেগুলো হচ্ছে they remain floating as dust particles. After millions of years of that, these dust particles came together and created the earth. At the beginning the earth was too hot and it was so much hot that the earth surface would boil with bubbles. প্রথম যখন পৃথিবী তৈরি হলো, এটা এতই গরম ছিল, মনে হচ্ছিল আমরা যখন বাসায় আব্বু আম্মু রান্না করে না, একদম গরম হয়ে মানে ফুটে, আগুন ফুটার পর যখন মানে পানি গরম করলে যেমন পানি ফুটে, তখন মনে হচ্ছিল এরকম ফুটছিল। দেয়ার ওয়াজ নো লিকুইড ওয়াটার হুইচ ইজ এসেনশিয়াল ফর লাইফ, দেয়ার ওয়াজ নো অক্সিজেন ইন দ্য অ্যাটমসফিয়ার। প্রথম যখন পৃথিবী তৈরি হয়, তখন পৃথিবীতে কোনো ওয়াটার ছিল না, কোনো অক্সিজেন ছিল না। If the earth remained in this state, it was impossible for humans to survive or humans to exist. এই অবস্থা থাকলে কিন্তু পৃথিবীতে মানুষ কখনোই আসতে পারতো না। তারপরে দেখো, the appearance of suitable environment for creature of the earth.
এই ফ্লোচার্টটা কিন্তু পড়ে রাখবে, এই ফ্লোচার্টটা কিন্তু পরীক্ষায় আসলে তোমাদের লিখতে হবে, ইম্পর্টেন্ট। গ্রাজুয়ালি হিট ওয়াজ রিলিজড অ্যান্ড দ্য আর্থ কুল ডাউন। আলটিমেটলি হিট গুলো কমে যায় এবং আর্থ কুল ডাউন হয়। এবং ফাইনালি দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন নাইট্রোজেন ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার। এরপর এখানে বিভিন্ন গ্যাসেস এক্স সাবস্ট্যান্সের তৈরি হয়ে থাকে, এই পৃথিবীতে আসে, এবং আলটিমেটলি following the production of these elements on the earth, life is created at last and the creature started to exist on earth. এই ইট ইজ অ্যাজিউম থেকে শুরু করে একদমই লাস্ট পর্যন্ত এই প্যাটার্ন ইস দেয়ার। এখান থেকে এই জিনিসটা একদম মাথায় রাখতে হবে, মুখস্থ করে ফেলবা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে পৃথিবীতে মানে আমাদের আমাদের ইনভলভমেন্ট হলো, ঠিক আছে। হাউ দ্য ক্রিয়েচার্স স্টার্টেড টু এক্সিস্ট অন আর্থ, এই যে এই লাইনটা ছিল না, দেখো, ইন দিস ওয়ে দ্য ক্রিয়েচার স্টার্টেড টু এক্সিস্ট অন আর্থ। প্রশ্ন আসতে পারে, হাউ দ্য ক্রিয়েচার অর হাউ দ্য হিউম্যান বিংস এন্ড আদার লিভিং বিংস স্টার্টেড টু এক্সিস্ট অন আর্থ, কিভাবে হয়েছিল। 3 মার্ক বা 4 মার্কের জন্য আসতে পারে। আসলে ইট ইজ অ্যাজিউম থেকে এই যে লাস্ট পর্যন্ত এখানে দিতে হবে, ইনক্লুডিং দিস ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে। ওকে, সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এরপরে দেখো বলা আছে দ্য ফরমেশন অফ আওয়ার হোম দ্য আর্থ। আমরা ততক্ষণ দেখলাম যে কিভাবে কি ফর্ম হচ্ছে, এবং এখন আমরা দেখবো কিভাবে আমাদের বাসস্থান অর্থাৎ পৃথিবী কিভাবে ফর্ম হয়েছিল সেটা আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা প্রথমে কিন্তু আমরা একটু আগে জানতে পারলাম যে at first from the after Big Bang theory when the earth was created at first it was very much hot, the temperature of earth was huge। প্রথম যখন পৃথিবী তৈরি হয় তখন কিন্তু পৃথিবীর তাপমাত্রা অনেক বেশি ছিল। তখন at that time the earth was formed with 3 portions। একদম তৈরি হওয়ার প্রথমে 3টা পোর্শন ছিল আর্থে। লাইট সাবস্টেন্সেস, দ্যাট ইজ গ্যাসিয়াস সাবস্টেন্সেস ফ্রম দ্য এক্সট্রিম আউটার পোর্শন, একদম বাইরের পোর্শনটা ফর্ম করেছিল গ্যাসিয়াস সাবস্টেন্সেস। উই কল দিস পোর্শন অ্যাটমসফিয়ার। একদম আমরা যে অ্যাটমসফিয়ারটা বলছি যেখানে এখন গ্যাস আছে, সেটা হচ্ছে একদম আউটার পোর্শনটা তৈরি করেছিল। আফটার দ্যাট এ বিট হেভি material formed on the surface of the earth and more heavier materials combined together to form the interior portion of the earth। এখন হোয়াট ইজ অ্যাটমসফিয়ার? অ্যাটমসফিয়ারটা কি? আমরা এই যে বললাম একটু আগে তোমাদের আমি বললাম যে আমাদের অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে অ্যাটমসফিয়ারটা কি? হোয়াট ইজ দ্য অ্যাটমসফিয়ার বেসিকলি? দেখো, দ্য সেগমেন্ট দ্য সেগমেন্ট হুইচ সারাউন্ডস এন্ড কভার্স দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইজ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, ডেফিনেশন নিচে একটা আন্ডারলাইন করে থাকবে, সেগমেন্ট হুইচ সারাউন্ডস এন্ড কভার্স দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইজ দ্য অ্যাটমসফিয়ার। এরপরে দেখো, we know that the atmosphere is mainly formed by nitrogen and oxygen. Basically, nitrogen and oxygen are the atmosphere formed by. In addition to that, there are water vapor, dust particle, argon, carbon dioxide, and some more gases in the atmosphere. Each attracts everything towards it. For that attraction, gases of the atmosphere remains close to the surface of the earth. ঠিক আছে? Why gases remain close to the surface of the earth? It can be a question. Why the atmosphere remains close to the earth surface? তার অ্যান্সার হবে হচ্ছে এই যে অ্যাটমসফিয়ারের সংজ্ঞাটা, তারপর থেকে এই যে দ্য অ্যাটমসফিয়ার এখান থেকে শুরু করে এই পর্যন্তই ওটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। ওয়াই দ্য অ্যাটমসফিয়ার রিমেন্স ক্লোজ টু দ্য আর্থ সারফেস। আচ্ছা, এরপর আমাদের জানতে হবে ট্রোপোস্ফিয়ারের ডেফিনেশন। এইটা নিচে দাগ দিয়ে রাখো, সেকেন্ড প্যারা একদম ফার্স্ট লাইন। দ্য অ্যাটমসফিয়ার আপ টু 12 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস ইজ কল্ড ট্রোপোস্ফিয়ার। অর্থাৎ আমি একটু আগে যে একটা মানুষ শিখেছিলাম, এই মানুষটা যদি হয় এই আর্থের সার্ফেস, মানে অর্থাৎ তোমার আমার যে রাস্তা দিয়ে আমরা হাঁটি, এটা যদি আর্থের রাস্তা, অর্থাৎ সে রাস্তার উপরে দাঁড়িয়েছে মানুষটা আপ টু 12 কিলোমিটার, মনে করলাম এটা হচ্ছে 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার পর্যন্ত যে রাস্তাটা বা যে প্লেসটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। Okay. দেখো, দ্য মেজর পোর্শন অফ দিস লেয়ার অফ অ্যাটমসফিয়ার হ্যাজ গ্যাস এন্ড ক্লাউডস। তার মানে ট্রোপোস্ফিয়ারে মূলত কি থাকে? ট্রোপোস্ফিয়ারে মূলত গ্যাস এবং ক্লাউড থাকে। অর্থাৎ আমরা যে তোমার মেঘ দেখছি না, ক্লাউড মানে কি মেঘ, আমরা যে মেঘগুলো দেখি এই মেঘগুলো বেসিক্যালি ট্রোপোস্ফিয়ারে থাকে। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ক্লাউড রিমেন্স ইন হুইচ পার্ট অফ অ্যাটমসফিয়ার? থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, কোনটা? কোথায় থাকে ক্লাউড? অ্যাটমসফিয়ারের কোন পার্ট থাকে? তোমাদের অ্যান্সার হবে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, জাস্ট অ্যাবভ দ্য ট্রোপোস্ফিয়ার বিগিনস স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার নিচে দেখতে হবে, দিস লেয়ার ইজ অ্যাবভ দ্য ট্রোপোস্ফিয়ার এন্ড এক্সটেন্ডেড আপ টু 50 কিলোমিটার ফ্রম দ্য আর্থ সারফেস। তাহলে আমরা দুটো স্ফিয়ারের নাম শুনলাম, ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার। আর্থ সারফেস থেকে 12 কিলোমিটার পর্যন্ত যে অ্যাটমসফিয়ারের পার্ট, সেটাকে আমরা কি বলবো?
12 কিলোমিটার পর্যন্ত যে পার্ট অ্যাটমসফিয়ার, ওইটাকে আমরা কি বলবো? Troposphere. আর 50 কিলোমিটার পর্যন্ত Stratosphere. স্ট্র্যাটোস্ফিয়ার। ভুলো না যেন, বানানটা ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলা আছে দেখো, এই যে টোটাল আর্থ সার্ফেসটা দেওয়া আছে, আর্থ সার্ফেস নিয়ে কিছু আলোচনা করা আছে। আমরা কি জানি পৃথিবীর 4 ভাগ এর মধ্যে কত ভাগ জল আর কত ভাগ স্থল? ছোট্টবেলা থেকে তোমরা পড়ে আসো, বলো তো। 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। 1 ভাগ পানি, হ্যাঁ। তারপরেও 3 ভাগ পানি থাকা সত্ত্বেও আমরা 20 টাকা দিয়ে পানি কিনে খাই। তাহলে মানুষ কত বড় বাটপার! পৃথিবীর 3 ভাগ আল্লাহ তাআলা পানি দিয়ে রাখছে, তারপরেও বাটপার মানুষ 20 টাকা 25 টাকা দিয়ে পানির বোতল বিক্রি করে। এত এত পানি থাকা সত্ত্বেও আমরা পানি কিনে খাই। এটা আরেকটা মেজর কারণ হচ্ছে আমরা ওয়াটার পলিউট করি। পৃথিবীতে অনেক পানি আছে কিন্তু এডিবল ওয়াটারের পরিমাণ কম, খাওয়ার পানির পরিমাণ কিন্তু কম। পানি তো 3 ভাগ পানি, পৃথিবীর 3 ভাগই পানি, কিন্তু খাওয়ার পানি, তুমি কি চাইলে ড্রেনের পানি খাইতে পারবা? তোমাকে যেমন বললাম যাও আরে সমুদ্রের বুড়িগঙ্গার পানি পানি খাও, খাবা? লবণ একটু লবণ আসান, তুমি, তোমাদেরকে আমি বললাম যে বুড়িগঙ্গার পানি খেয়ে আসো, তোমরা তো আমাকে মারতে আসবা, স্যার এটা কি ধরনের কথা বলতেছে, তাই না? এটাই বললাম যে পানি অনেক আছে পৃথিবীতে, বাট এডিবল ওয়াটার যদি আমরা চিন্তা করি, পানযোগ্য পানি, ড্রিঙ্কিং ওয়াটার যদি আমরা চিন্তা করি, ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু অনেক, পানযোগ্য পানির পরিমাণ। আবার মানুষ তো বাই নেচার উই আর চিপ পিপল, আমরা একটা বাটপার প্রকৃতির লোক, এটা আমাদের একটা স্বভাব। জন্য পানি কিনেই খাইতে হয় আসলে। মানুষ চাইলেই ফ্রি পানি কিন্তু দিতে পারে, দিবে না, বাটপারি করা লাগবে যে। আচ্ছা, বাটপার যে বলতেছে তার মানে মানুষ তো আমিও, আমি তো আর অন্য কোনো প্রজাতির মানুষ, মানে আলটিমেটলি আমিও বাটপার। তো মানুষের মধ্যে আমরা সবাই পড়তেছি আর কি, বেসিক্যালি নিজেদের বদনাম নিজেরা করতে হচ্ছে আর কি। যাই হোক, ওই আলোচনা আমরা পরে যাব। দেখো এখানে যেটা একটু আগে ফারিয়া বললো, এটা এখানে অ্যান্সার আছে, ছোটবেলা থেকেই পড়ো, তাও একটু দাগিয়ে রাখো, অনেক সময় ইজি জিনিসও ভুল হয়। The 3/4 portion of the earth surface is water and only one of it is, or that means 1/4 হচ্ছে ল্যান্ড, 1/4 হচ্ছে আমাদের পৃথিবীর ল্যান্ড, আর 3/4 হচ্ছে বেসিক্যালি ওয়াটার। ঠিক আছে, ওকে। আচ্ছা, পৃথিবীর ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপের এমন একটা জায়গায় আমাদের সোনার বাংলাদেশ আছে, আমরা দেখতেও পাচ্ছি না। দেখো এই যে ছোট্ট একটা জায়গা, অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা মনে হয় না আমার যাবে। ইন্ডিয়া আছে দেখে আমরা একটু দেখতে পাই নিজেদের, এই যে দেখো, এই যে ছোট্ট একটা জায়গা, অনুবীক্ষণ যন্ত্র তো আমাদের দেশ থেকে খুঁজে বের করতে পারে না। ইন্ডিয়ার কোলে এই যে ছোট্ট একটা জায়গা, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, আমাদের প্রাণের বাংলাদেশ, আমার মাদারল্যান্ড বাংলাদেশ, ছোট্ট একটা জায়গায় আমাদের অবস্থান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার দেখো। আচ্ছা, বঙ্গোপসাগর আমাদের কোন সাইডে আছে? দ্য বে অফ বেঙ্গল ইজ লোকেটেড টু দ্য সাউথ অফ বাংলাদেশ, ইট ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান ওশান। এইখান থেকে আমরা নেক্সট কয়েকটা লাইন পড়বো, সবগুলোতে একটু দাগ দিয়ে রেখো, সব লাইন ইম্পর্টেন্ট। দ্য বে অফ বেঙ্গল ইজ লোকেটেড অন দ্য সাউথ অফ বাংলাদেশ, ইট ইজ এ পার্ট অফ ইন্ডিয়ান ওশান। এটা ইন্ডিয়ান সাগর একটা পার্ট, এই লাইনগুলো সবগুলোতে দেখো। দ্য আদার ওশেন্স আর প্যাসিফিক, আটলান্টিক, নর্থ এন্ড সাউথ ওশেন, এগুলো নিশ্চয় দাগ হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো কিভাবে আসলে বেসিক্যালি রিভার তৈরি হয়েছিল। ঠিক আছে, রিভার তৈরি হয়েছিল কিভাবে, এটার অ্যান্সার দেখো। অ্যাকচুয়ালি আইস মেল্টেড ওয়াটার এন্ড রেইন ওয়াটার ফ্লোজ ডাউন ক্রিয়েটিং রিভার্স। দ্য হিমালয়ান রেঞ্জ অফ মাউন্টেন্স ইজ সিচুয়েটেড অন দ্য নর্থ অফ আওয়ার কান্ট্রি। হিমালয় হচ্ছে আমাদের নর্থ সাইডে, এই নর্থ নিচে একটা দাগ দিয়ে রাখো। এ হিউজ অ্যামাউন্ট অফ আইস অ্যাকুমুলেটস অন দ্য টপ অফ দিস মাউন্টেন রেঞ্জ। হিমালয়ের উপরে কিন্তু অনেক বরফ পুঞ্জীভূত অবস্থায় আছে। When this ice melt, water comes down alongside the mountain and a narrow river is created. The river becomes wider when more rain water is added to it. প্রথমে দেখো ফারিয়া, মনে করো এটা হচ্ছে আমাদের হিমালয়, আমি তোমাদের একটা ফ্লো চার্ট দেখাই। মনে করো এটা হচ্ছে আমাদের হিমালয়, এটার উপরে আমরা হিমালয়, সাদা কালারটা কি আমার আছে কিনা, সাদা কালারটা মনে হয় নেই। ও আছে, দাঁড়াও দেখাচ্ছি। সাদা দিয়ে আঁকলে তোমাদের ভালো মনে থাকে। দেখো এই যে আমাদের পাহাড়, এই যে দেখো, এটা মনে করলাম আমাদের হিমালয়। আমাদের এই হিমালয়ের উপরে এই যে নীলটা দিয়ে আমি আঁকছি, এটা মনে করো আমাদের আইস। ঠিক আছে, সো উই আর সেইং দ্যাট দিস ইজ হিমালয় রেঞ্জেস, আর এখানে উপরে হচ্ছে আইস। এই আইসটা যখন কি হবে, মেল্ট হবে, তখন এই হিমালয় থেকে আস্তে 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 গড়ায় পানি পড়বে। আইস, আইস মেল্ট হলে কি হয়, গ্যাস হয়, তাই না? ফারি, আইস মেল্ট হলে গ্যাস হয় না? ফারি, আইস মেল্ট হওয়ার পর গ্যাস হয় না? They're liquid. লিকুইড হয়, তাই না? গ্যাস হতে পারবে না? আমি বললাম গ্যাস হয়।
ইজ ইট পসিবল? No, sir. এটার জন্য আচ্ছা, evaporate ঠিক আছে। হওয়া লাগবে। হ্যাঁ, তো আলটিমেটলি তখন আমাদের লিকুইড থেকে আলটিমেটলি আমরা গ্যাসে যেতে পারবো, তাই না? সো তাহলে আমরা কি দেখলাম, আইস মেল্ট হয়ে এখানে সরু হয়ে যখন পানি হিসেবে গড়িয়ে পড়বে, সেখান থেকে একটা ছোট্ট ন্যারো মানে হচ্ছে সরু নদী হবে। এখন এই নদীর উপর যখন অনেক পানি পড়বে, তখন আলটিমেটলি তার জায়গা বড় হতে হতে সেটা একটা বড় নদীতে পড়বে। ঠিক আছে, এই রেইন ওয়াটার থেকে আলটিমেটলি একটা বড় নদীতে পড়ে। সো দ্য রিভার সাচ এস পদ্মা, যমুনা এন্ড মেঘনা আর ভেরি লার্জ এন্ড ওয়াইড। এই কারণে হচ্ছে পদ্মা, যমুনা, মেঘনা অনেক বড়। এখন এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। যে প্রশ্ন তোমাদের বইয়ে দেওয়া আছে এটাই আসতে পারে, হাউ দ্য রিভার্স আর ক্রিয়েটেড, অথবা হাউ দ্য লার্জ রিভার্স লাইক পদ্মা, যমুনা এন্ড মেঘনা আর ক্রিয়েটেড, অথবা হোয়াই পদ্মা, যমুনা এন্ড মেঘনা লার্জ রিভার্স। উত্তর একদম একই, যে প্রশ্নে আসুক। এই অ্যাকচুয়ালি থেকে শুরু করে এই যে লাস্টের লাইন পর্যন্ত এই টোটালটাই হচ্ছে, এই যত প্রশ্ন আসবে সবগুলো আছে। হাউ দ্য রিভার্স আর ক্রিয়েটেড, অথবা হাউ দ্য লার্জ রিভার্স লাইক পদ্মা, মেঘনা, যমুনা আর ক্রিয়েটেড, অথবা হোয়াই রিভার্স লাইক পদ্মা, মেঘনা, যমুনা আর ভেরি লার্জ। এখন এখানে তোমার কিছু মডিফাই করতে হবে। ধরো তোমার বলা আছে পৃথিবী মানে হয় রিভার্স আর ক্রিয়েটেড, রিভার কেন বড়, সেখানে তোমার এই লাস্ট লাইন পর্যন্ত তো আসার দরকার নেই। পদ্মা, মেঘনা, যমুনা কেন বড় রিভার, এটা তোমার জানতে চায় না, তুমি জানতে চাচ্ছে রিভার কেন ক্রিয়েটেড। তার মানে এই অল্প একটু আগ পর্যন্ত এই মোটামুটি এই যে রিভার তৈরি হওয়ার পর যখন শুট মানে রেইন ওয়াটার অ্যাড হয়, তখন এটা একটু ইট বিকামস এ ওয়াইডার রিভার, এই পর্যন্ত আসতেই হবে। বাট যদি তোমার প্রশ্ন আসে যে হাউ দ্য পদ্মা, মেঘনা, যমুনা রিভার্স আর ক্রিয়েটেড, তখন এই লাস্ট পর্যন্ত আসবা। ইভেন যদি বলে যে হয় পদ্মা, মেঘনা, যমুনা লার্জ রিভার্স এক্সপ্লেন, সেখানেও এই লাস্ট পর্যন্ত আসবে। প্রশ্ন এবং উত্তর দুইটাই কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। এবারে দেখো আমাদের ইন্টারনাল ফরমেশনের পার্ট যে ব্যাপারটা বলা আছে, ইন্টারনাল ফরমেশন। বাবারা এই যে ফিগারটা আছে, ট্রিপল স্টার দিয়ে সুন্দর করে লিখে রাখো, পেপারটা তোমাদের জানতে হবে পরীক্ষার আগে। ঠিক আছে, এই ফিগারটার পাশে ট্রিপল স্টার দিয়ে রাখো, থ্রি মেইন লেয়ার্স অফ ইন্টেরিয়র আর্ট। আমাদের পরীক্ষায় আসবে, ড্র এ ফিগার অফ দ্য ইন্টেরিয়র আর্ট, ড্র এ ফিগার অফ ইন্টেরিয়র আর্ট মেনশনিং ইটস থ্রি লেয়ার্স। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে। এখন উদ্দীপকে তো আর্টস বলে দিবে না, উদ্দীপকে ধরো কোনো একটা ভাবে তোমাদের উপরে বলা আছে যে দা এক্স মেনশন পার্ট হচ্ছে আর্ট, তুমি বুঝতে পারছো তোমার পৃথিবীর যেটা বলা আছে সেটা হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে আর্ট। তাহলে বলবে যে ড্র দা ইন্টেরিয়র পোর্শন অফ দা এক্স মেনশন পার্ট মেনশনিং ইটস থ্রি লেয়ার্স। ঠিক আছে, তখন তোমাদের এই ছবিটা সুন্দর করে এঁকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো দ্য ইন্টেরিয়র পার্ট অফ দ্য আর্থ ইজ ডিভাইডেড ইন্টু থ্রি লেয়ার্স। তিনটা লেয়ার, যে সে তিনটা লেয়ার, সেই তিনটা লেয়ার বলাই আছে থ্রি লেয়ার্স, নিচে একটা দাগ দিয়ে দাও। বিলো দ্য আর্থ সারফেস লাইজ দ্য সলিড লেয়ার কভারিং দ্য ইন্টেরিয়র পোর্শন অফ দ্য আর্থ নোন এজ লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারের ডেফিনেশন হচ্ছে একটু সুন্দর করে লাইন। এই চ্যাপ্টারে আসলে বোঝার জিনিস কম, মুখস্থ করার জিনিস অনেক বেশি। ঠিক আছে, এখানে আসলে মানে নলেজ নলেজ বেসড ইনফরমেশন অনেক, কিছু করার নেই, মনে রাখতে হবে। এই লিথোস্ফিয়ারের ডেফিনেশন হচ্ছে একটা সুন্দর করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা। The lithosphere may spread up to 70 kilometers below the earth surface. Below the earth, তারপরে up to which portion the lithosphere can extend, কতটুকু পর্যন্ত লিথোস্ফিয়ার এক্সটেন্ড করতে পারে? অপশন এ 70 কিলোমিটার, অপশন বি 80, অপশন সি 90, আর অপশন ডি 100। অ্যান্সার কি হবে? আপ টু হুইচ পোর্শন লিথোস্ফিয়ার ক্যান এক্সটেন্ড, আনসার কত কিলোমিটার পর্যন্ত লিথোস্ফিয়ার এক্সটেন্ড করতে পারে বা বিস্তৃত হতে পারে? 70। রাইসা, জারিয়া বলতে পারবে? 70. 70 হচ্ছে, ঠিক আছে, তো নিচে যেন দাগ থাকে। আচ্ছা, তারপরে দেখো, ইট ইজ অ্যাজিউমড, সরি, বিলো দ্য লিথোস্ফিয়ার ইজ মেন্টাল জোন এন্ড এট লাস্ট সারাউন্ডিং দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ দ্য পোর্শন কল সেন্ট্রোস্ফিয়ার অর কোর। এই যে কোরটা আছে এটা বলা হয় সেন্ট্রোস্ফিয়ার বা কোর। এই কোরের নিচে একটা দাগ দিয়ে ফেলো, সেন্ট্রোস্ফিয়ার বা কোর। হোয়াট ইজ দ্য আদার নেম অফ সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার কে অন্য কি নামে বলা হয়? বলা হয় কোর। বা হোয়াট ইজ দ্য আদার নেম অফ কোর, কোরের আরেক নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আচ্ছা, ইট ইজ অ্যাজিউমড দ্যাট আফটার ক্রিয়েশন অফ আর্থ heat let off gradually from its exterior portion and the earth thus became cool, but from the heat in the central portion could not be emitted. As a result, the centrospheres and the metal zone remains very hot. নিচের লাইনটা একটা সুন্দর করে দাগ দিয়ে ফেলো। The centrospheres and the mental zone remain very hot. Explain. Or why centrospheres and the mental zone remain very hot. Explain. কেন এটা হয় এক্সপ্লেন করতে বললে শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরোটাই হবে হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আমি কিন্তু প্রশ্ন বলে দিচ্ছি, কোন পার্ট কিভাবে পড়বা তাও বলে দিচ্ছি, পড়ার দায়িত্ব তোমাদের।
মনে থাকে যেন। এখান থেকে নলেজ বেসড কিন্তু অনেক প্রশ্ন, কিভাবে বি মার্ক বা সি মার্কের প্রশ্ন আসে সেটাও বলে দিলাম। আচ্ছা, দ্য স্ফেরিক্যাল লেয়ার অফ অ্যাবাউট 290 কিলোমিটার রেডিয়াস ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ দ্য সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ারের ডেফিনেশনটা আসলে এটা লিখতে হবে। The spherical layer of about 2900 kilometers radius from the center of the earth is centrosphere. এখন তোমাদের এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, which of the following is the radius of centrosphere? অ্যান্সার কি হবে? সেন্ট্রোস্ফিয়ার রেডিয়াস কত? 2900. ইয়েস, 2900 কিলোমিটার, তাই না? 2900 বা 2900 অথবা 2900, বাংলা যদি আমরা বলি 2900 কিলোমিটার হচ্ছে এই যে সেন্ট্রোস্ফিয়ার, তার রেডিয়াস বা ব্যাসার্ধ। আচ্ছা, দেয়ার আর হিটেড নিকেল, আয়রন, lead, এটসেট্রা মেটালস ইন সেন্ট্রোস্ফিয়ার। আচ্ছা, মেনশন সাম মেটালস দ্যাট আর প্রেজেন্ট অন সেন্ট্রোস্ফিয়ার। প্রশ্নটা লিখে রাখতে পারো, মেনশন সাম মেটালস প্রেজেন্ট অন সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ারে উপস্থিত কিছু মেটালের নাম লেখো। উত্তর হবে হচ্ছে নিকেল, আয়রন, lead, এটসেট্রা। 1 মার্কের জন্য আসবে, বেশি আসবে না। মেনশন সাম মেটালস প্রেজেন্ট অন সেন্ট্রোস্ফিয়ার, নিকেল, আয়রন, lead, এটসেট্রা। আচ্ছা, they are in solid state in the outer side and melted state in the inner side of সেন্ট্রোস্ফিয়ার। এই সলিড স্টেট নিচে একটা দাগ দাগ হবে, আর মেল্টেড স্টেটের নিচে দাগ হবে। আউটার সাইডে তারা সলিড হলেও ইনার সাইডে তারা আবার মেল্টেড, অর্থাৎ গলিত অবস্থা থাকে। আচ্ছা, ইন দ্য মিডল অফ সেন্ট্রোস্ফিয়ার্স এন্ড লিথোস্ফিয়ার্স দেয়ার ইজ মেন্টাল লেয়ার। এই মিডল অফ সেন্ট্রোস্ফিয়ার এবং লিথোস্ফিয়ারের মধ্যে মেন্টাল লেয়ার, মেন্টাল লেয়ার নিচে দাগ হয়ে যাবে। মেজর পোর্শন অফ মেন্টাল ইজ সলিড, সলিড নিচে একটা দাগ হবে। বাট সাম পোর্শন অফ ইট ইজ সেমি লিকুইড অর হাফ মেল্টেড। আগেরটা আমরা বললাম টোটালি মেল্টেড, বাট এটা হচ্ছে সেমি লিকুইড আর হাফ মেল্টেড। এটা নিচে সুন্দর করে একটা দাগ দিয়ে ফেলবে। আচ্ছা, scientists assume that melted lava springs out by volcanic eruptions from this portion. অর্থাৎ এই যে মেন্টাল থেকে মূলত ভলকানিক ইরাপশনটা হয়। পৃথিবীর যে ইন্টেরিয়র পোর্শন, তার মধ্যে আমরা দেখলাম লিথোস্ফিয়ার থাকে, সেন্ট্রোস্ফিয়ার থাকে। বাট এই যে ভলকানিক ইরাপশনের কথা জারিয়া প্রথমে উল্লেখ করেছিল আর্থকোয়েকের বলার সময়, এই ভলকানিক ইরাপশন যে লাভা, গলিত লাভা আমরা যেটা বলি মেল্টেড লাভা, এটা আসে হচ্ছে মূলত মেন্টাল থেকে। তোমরা এম ফর মেল্টেড আর এম ফর মেন্টেল এটা থেকে মনে রাখতে পারো। মেল্টেড লাভা আসবে মেন্টাল থেকে, শর্টকাট আর কি মনে রাখার জন্য। তোমরা তোমার মতো করে রাখতে পারো, বাট ইটস এ ওয়ে টু রিমেম্বার। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা একটু সামনে দিকে এগিয়ে যাই, দেখো। আচ্ছা, আমরা কি আজকে শেষ করতে পারবো? হ্যাঁ, আশা করি শেষ হয়ে যাবে, বেশি বাকি নেই, আমরা শেষ করে ফেলবো। আর অল্প একটু পার্ট বাকি আছে, দেখো লেসন 8, আর তারপরে মোটামুটি আমাদের আলোচনা শেষ থেকে আর 2টা লেসন আছে, দেখো। আচ্ছা, প্লেট টেকটনিক, ভলকানিক ইরেকশন এন্ড আর্থকুয়েক। আমরা আর্থকুয়েক নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, প্লেট টেকটনিক তত্ত্ব নিয়েও কথা বলেছি, ভলকানিক ইরেকশন নিয়ে একটু আগে আমরা জানলাম যে মেন্টাল পার্ট থেকে বেসিক্যালি মেল্টেড লাভা গুলো আসে এবং সেখান থেকে আলটিমেটলি ভলকানিক ইরেকশন গুলো হয়। তারপরে এখানে কিছু লাইন আছে যেগুলো আমাদের উল্লেখ করতে হবে। ওকে, দেখো, হোয়াই ডাজ ভলকানিক ইরেকশন অকার। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা নিচে দাগ দিয়ে ফেলো। এটাই তোমাদের এক্সামে আসার মতো একটা কোশ্চেন। হোয়াই ডাজ দ্য ভলকানিক ইরেকশন অকার, ভলকানিক ইরেকশন কেন হয়, এটা একটা আসার মতো প্রশ্ন। প্রশ্নের নিচে একটা দাগ দিয়ে রাখো। ওকে, দেখো, সায়েন্টিস্ট মূলত একটা থিওরি দিয়েছিল, যে থিওরির মাধ্যমে দ্য আর্থকুয়েক এন্ড ভলকানিক ইরেকশন ক্যান বি এক্সপ্লেইন বাই দিস থিওরি। আর এই থিওরিটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। অর্থাৎ এই প্লেট টেকটনিক থিওরি দিয়ে তুমি ভলকানিক ইরেকশন এবং আর্থকুয়েক দুইটাই তুমি এক্সপ্লেইন করতে পারবে। ঠিক আছে? তোমাদের যদি কোশ্চেন আছে হোয়াই ডাজ ভলকানিক ইরেকশন অকার, অথবা প্রশ্ন আসতে পারে হোয়াই ডাজ আর্থকুয়েক অকার, উত্তর একটাই, দুইটাই তোমরা প্লেট টেকটনিক থিওরি দিয়ে বোঝাতে পারবে। আচ্ছা, এই প্লেট টেকটনিক থিওরির পাশে একটা ট্রিপল স্টার দিয়ে রাখো। এই প্লেট টেকটনিক থিওরি একদম শুরু থেকে এই লাস্ট ম্যাগমা পর্যন্ত পুরোটাই তোমাদের পড়তে হবে, একদম পুরোটাই, কিছুই বাদ দেওয়ার নেই। প্লেট টেকটনিক থিওরি শুরু থেকে শেষ যা আছে পুরোটাই পড়তে হবে। এই এই চ্যাপ্টারে 3 মার্ক বা 4 মার্কের জন্য যদি ট্রিপল স্টার প্রশ্ন থাকে, প্রথমে আমরা পড়লাম বিগ ব্যাং থিওরি, আর এখন এই প্লেট টেকটনিক থিওরি, দুটো থিওরি খুবই খুবই ভাইটাল। আরো যেগুলো আমরা পড়েছি ওগুলো তো আমি এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিয়েছি, তার পাশাপাশি এই দুটো থিওরি খুবই 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 ভাইটাল। এক্সামের আগে আর কিছু রিভিশন দেওয়ার না, তো এই চ্যাপ্টারে এই দুটো থিওরি রিভিশন দিয়ে যাবাই। ঠিক আছে? আচ্ছা, এর ভিতরে আরো কিছু পড়ার আমাদের কয়েকটা পার্ট আছে, সেগুলো আমি তোমাদের একটু আলাদা করে এক্সট্রা বলে দিচ্ছি। হ্যাঁ, ভিতরে আরো সব পুরোটা তো বললাম তুমি পড়বাই, তারপরও কিছু জিনিস এক্সট্রা পড়তে হবে। দেখো, সেটা নিচে দাগ দিয়ে রাখো, এই যে প্লেটস, প্লেটস এর ডেফিনেশন আমাদের পড়তে হবে। প্লেটস এর নিচে দাগ দিয়ে ফেলো, দাগ দিয়ে লিখে রাখো ডেফিনেশন। প্লেটস এর ডেফিনেশন, এর আগে যে পার্টটা বলা আছে এটা প্লেটস এর ডেফিনেশন, ডেফিনেশন তোমাদের পড়তে হবে। আর লাস্টলি হচ্ছে এই যে ম্যাগমা, এই দুটোর ডেফিনেশন পড়তে হবে। এই দুইটা তোমাদের কোশ্চেন নাম্বার এ তে 1 মার্কের জন্য আসতে পারে। ডিফাইন প্লেটস আর একটা হচ্ছে ডিফাইন ম্যাগমা, দুইটা ইম্পর্টেন্ট 1 মার্ক কোশ্চেন।
ঠিক আছে, প্লেটস কি আর ম্যাগমা কি, এটা নিচে দাগ দিয়ে রাখো। এই যে টোটাল ডেফিনেশনটা দেওয়া আছে, দুটো ডেফিনেশন তোমরা তোমাদের মতো করে করেছো। ঠিক আছে, প্লেটস আর ম্যাগমা, যেটা নিচে দাগ দিয়ে রাখো। আচ্ছা, এই আর্থকুয়েকের নিচে দাঁড়িয়ে আর আর্থকুয়েকের নিচে দাগ দিয়ে ফেলো। আর্থকুয়েকের ডেফিনেশন আসতে পারে when this plates when this plates মানে হচ্ছে যে প্লেট টেকটনিকের যে প্লেট গুলো, when certain plates have a collision with one another the earth is shaken mightily। খুব জোরসোরে যদি ধরো প্লেটে আস্তে ধাক্কা লাগলো, এরকম আস্তে ধাক্কা লাগলো, কিছুই হয় না, এটা কি আর্থকুয়েক? ইজ ইট আর্থকুয়েক? সরি, খুব জোরে ধাক্কা লাগলো, যখন পৃথিবী খুব জোরে কেঁপে উঠবে তখনই আমরা এটাকে আর্থকুয়েক বলি। হ্যাঁ, আর্থকুয়েকের একটা স্কেল আছে, স্কেলটা কি জানো? টেম্পারেচার মাপে আমরা কি দিই, আমাদের বডি টেম্পারেচার থার্মোমিটার দিয়ে, থার্মোমিটার স্কেল, সেলসিয়াস সেলসিয়াস স্কেল। আর্থকুয়েক মাপার একটা স্কেল আছে, এটার নাম জানো? কেন তোমরা জানো না? রিক্টার স্কেল বলে যে, নিউজে বলে না, রিক্টার স্কেলে 7.0 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, শুনোনি কখনো খবরের? রিক্টার স্কেলে 7.0 মাত্রার ভূমিকম্প অনুভূত, রিক্টার স্কেলে 6.5 মাত্রার ভূমিকম্প অনুভূত, এটা কখনো শুনতে পাওনি তোমরা? তো কখনোই শোনোনি শুনেছি এটা? বাট লংটা ওই নামটা একটু লং টাইম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের বইয়ে মানে খাতায় বা বইয়ে লিখে রাখতে পারো, আর্থকুয়েক ইজ মেজার্ড বাই রিক্টার স্কেল, এটা একটা ইনফরমেশন লিখে রাখো। আর্থকুয়েক ইজ মেজার্ড বাই রিক্টার স্কেল, রিক্টার স্কেলের বানানটা যেন দেখে রাখো, RICHTER। ঠিক আছে, এটা হচ্ছে রিক্টারের বানান। এই লাইনটাকে লিখেছো, আর্থকুয়েক ইজ মেজার্ড বাই রিক্টার, রিক্টার স্কেল লিখেছো এটা? আচ্ছা ঠিক আছে, এরপরের লাইন লিখবে, ইট ওয়াজ ডেভেলপড বাই চার্লস রিক্টার, লিখে রাখো। আর্থকুয়েক ইজ মেজার্ড বাই রিক্টার স্কেল, তারপরের লাইন লিখবে হচ্ছে ইট ওয়াজ ডেভেলপড বাই চার্লস রিক্টার, বানানটা দেখো, বানানটা যেন ভুল না হয়। ইট ওয়াজ ডেভেলপড বাই চার্লস রিক্টার, চার্লস রিক্টার ইন কোলাবোরেশন উইথ, কোলাবোরেশন বানান পারো? কোলাবোরেশন, COLLABORATION, collaboration. It was developed by Charles Richter in collaboration with Beno Gutenberg। বানানটা দেখে রাখো, বেনো, BENO, গুটেনবার্গ, GUTENBERG। তোমাদের এটা MCQ, মানে অর্থাৎ জিকে MCQ যখন আসবে ফ্যাক্টলজির জন্য, ওই MCQ এর জন্য important। লেখা হয়ে গেলে আমাকে বলো। স্যার চার্লস রিক্টারের নিচে কি লিখেছে? চার্লস রিক্টার লিখে নিচে লিখেছে বেনো গুটেনবার্গ, BENO, বেনো গুটেনবার্গ, GUTENBERG। রাইসা লিখেছো? রাইসা বাবা, Yes, sir. রাইসা তোমার মানে নেটওয়ার্কে মনে হয় সমস্যা, কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম রাইসা? Yes, sir. ও আচ্ছা ঠিক আছে, লিখেছো তোমরা, বাকি দুজন লিখেছো, জারিয়া, ফারিয়া, হাসান, তোমরা লিখেছো? Yes, স্যার। ওকে ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম, লেখা হচ্ছে তো? তাহলে দুটো লাইন আমি কি লিখলাম বলো তো জারিয়া, দুটো লাইন কি লিখেছি? Earthquake is measured by Richter scale. It is developed by Charles Richter in collaboration Benno Gutenberg. আচ্ছা, চার্লস রিক্টার স্পেলিং বলো। CHARLES আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর অল্প একটু পার্ট বাকি আছে। এইটুকু হয়ে গেলে আমাদের আজকে শেষ। ঠিক আছে, এখান থেকে খুব একটা বেশি আলোচনা নাই, মোটামুটি
কি পড়তে হবে আমি তোমাদের জানিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? দাগিয়ে ফেলো, ঠিক আছে? দ্য আপার পোর্শন অফ লিথোস্ফিয়ার ইজ নোন অ্যাজ আর্থ ক্রাস্ট, এই পুরো লাইনটা দাগিয়ে ফেলো। দ্য আপার পোর্শন অফ লিথোস্ফিয়ার ইজ নোন অ্যাজ আর্থ ক্রাস্ট, আর্থ ক্রাস্টের পুরো লাইনটা দাগিয়ে ফেলো। তারপরের লাইনটাও দাগাতে হবে, আর্থ ক্রাস্ট ইজ কভার্ড বাই আইদার ওয়াটার অর সয়েল, ওয়াটার অর সয়েল নিচে একটা দাগ দিয়ে ফেলো। মোস্ট অফ দ্য আর্থ ক্রাস্ট ইজ কভার্ড বাই ওয়াটার, মোস্টের নিচে একটা দাগ হবে, বা মোস্ট অফ দ্য আর্থ ক্রাস্ট পুরোটা দাগাতে পারো, আর ওয়াটার নিচে একটা দাগ হবে। প্রথম লাইনটা পুরোটা দাগাবে, তারপরে ওয়াটার অর সয়েল নিচে দাগ হবে, তারপর হচ্ছে মোস্ট অফ দ্য আর্থ ক্রাস্ট আর ওয়াটার নিচে দাগ হবে, ঠিক আছে? আচ্ছা, রেস্ট ইজ কভার্ড বাই ডাস্ট পার্টিকেলস অর স্টোন চিপস, ডাস্ট পার্টিকেল এবং স্টোন চিপস নিচে দাগ দিয়ে ফেলবে, ঠিক আছে? ওকে। তারপরে এই সয়েলের ডেফিনেশনটা আমাদের লাগবে। ইফ ইট ইজ মেড বাই অর্গানিক সাবস্টেন্সেস এন্ড ইজ সফট স্টেট ইট ইজ কল্ড সয়েল, ঠিক আছে? তার মানে হচ্ছে when earth surface is made by organic substances and it remains in soft state then it is called soil. Define soil, important question, ঠিক আছে? ওকে। আচ্ছা, সয়েল ফরমেশন প্রসেসের যে পার্টটা, এটা ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বাদ দেওয়ার কিছুই নেই, একদম পুরোটাই পড়তে হবে। সয়েল ফরমেশন প্রসেসের পাশে একটা ট্রিপল স্টার দিয়ে রাখো। এই ফরমেশন প্রসেসের শুরু থেকে, একদম শুরু থেকে ইনক্লুডিং দিস ফিগার, এই ফিগারও ট্রিপল স্টার, ফিগারটাও খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফিগারটা খুব ভালো মতো পড়বে, ফিগার শুধুমাত্র ফিগারটাও আসতে পারে, আর এই প্রসেসটা তো পুরোপুরি আসতেই পারে, এই পুরোটাই একদম টোটালটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই ভিতর থেকে মোটামুটি কি কি পড়বা সেটা যদি আমি একটু বলে দিই। রক্স এর নিচে একটা দাগ দিয়ে রাখো, পাশে লিখে রাখো ডেফিনেশন, রক্স এর ডেফিনেশন আসতে পারে। তারপরে দুটো ফেজ তো পুরোটাই পড়তে হবে, এই ফেজ মুখস্থ হিসেবে আসবে, কোনো মানে আলাদাভাবে দেওয়ার কিছু নাই। আর এই যে রিমেইন পার্টটা, দ্য ব্ল্যাক অর নন ব্রাইট এলিমেন্টস ফর্মড টু দ্য মিক্সিং অফ প্লান্ট এন্ড অ্যানিমাল রিমেইনস আর কল্ড হিউমাস, দেখতে পাচ্ছ জারিয়া কোনটা? এই যে এইটা, দ্য ব্ল্যাক অ্যান্ড নন ব্রাইট এলিমেন্টস ফর্ম ডিউ টু মিক্সিং অফ প্লান্ট এন্ড অ্যানিমাল রিমেইনস আর কল্ড হিউমাস, হিউমাসের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। রাইসা দেখতে পেয়েছো? জারিয়া দেখেছো হিউমাসের এটা দাগিয়েছো? Yes, sir. আচ্ছা, ঠিক আছে। দ্য ফ্লাড ওয়াটার ক্যারিজ অ্যালোভিয়াল সয়েল, অ্যালোভিয়াল সয়েল দাগ দিয়ে ফেলো। তারপরের লাইনটা দাগ হবে, the upper portion of the soil is formed by alluvial soil in the coastal region, hence the upper layer of the soil in those places does not grow that sterile, this soil is suitable for cultivation। এই যে সয়েল গুলো, এই পলিমাটি জমা মাঠ, পলিমাটি যেখানে থাকে সেটা আমাদের জন্য খুবই উপযোগী চাষের জন্য, পড়েছো না তোমরা ছোটবেলায়? পড়ার কথা, পলিমাটি আমাদের চাষের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে, why the soil in the coastal region is suitable for cultivation, এটা কাল্টিভেশনের জন্য সুইটেবল কেন? তখন তোমার অ্যান্সার হবে হচ্ছে এই, এই যে লাস্টের যে প্যারাটা, এটা হবে তোমার পুরো অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে জারিয়া? Yes, sir. দাগাতে পেরেছো? Yes. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে মিনারেলের পার্টটা যেটা আছে না, এখান থেকেও আসলে বাদ দেওয়ার কিছু নাই বেসিক্যালি। হ্যাঁ, মিনারেলের পার্টটা একটা ডাবল স্টার দিয়ে রাখো, ট্রিপল স্টার দরকার নেই, একটা ডাবল স্টার দিয়ে রাখো। মিনারেলের মোটামুটি শুরু থেকে একদম এই শেষ পর্যন্ত মোটামুটি সবই তোমাদের দেখতে হবে। হ্যাঁ, আগের গুলো ট্রিপল স্টার দিলাম, বিগ ব্যাং থিওরি, প্লেট টেকটনিক থিওরি আর সয়েল ফর্মেশন প্রসেস, এটা ট্রিপল স্টার, আর মিনারেলস এখানে একটা ডাবল স্টার দিয়ে রাখো, ঠিক আছে? এই যে দেখো, আর কল্ড মিনারেলস এর এখানে একটা দাগ দিয়ে রাখো, এই মিনারেলস এর ডেফিনেশনটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর থেকে আসলে মানে আলাদা করে বলার মতো কিছু নয়, সবই পড়তে হবে, ঠিক আছে? লাইমস্টোন ইজ এ টাইপ অফ মিনারেল which is actually substance called calcium carbonate, এই লাইনটাই পুরো লাইনটা নিচে দাগ হবে, লাইমস্টোন ইজ এ মিনারেল which is actually substance called calcium carbonate। দেখো আমি তোমাদের কিন্তু যেটা বলছি তুমি এটা পুরোটা পড়বে, তার মধ্যে আমি তোমাদের কিছু পয়েন্ট স্পেসিফাই করে দিচ্ছি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলা। তার মানে কিন্তু এই না বাকিগুলো পড়বে না, পুরোটাই ওই পুরো প্যারাটাই তোমাদের পড়তে হবে। এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। হ্যাঁ, তারপরে লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশের কোথায় কোথায় লাইমস্টোন পাওয়া যায়, খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। লাইমস্টোন ইজ অ্যাভেলেবল এট, এই জয়পুরহাট বানান ভুল আছে আমাদের বইয়ে, স্পেলিং মিস্টেক হচ্ছে, জে ও আই না, জে ও ওয়াই হবে। জয়পুরহাট বানান হচ্ছে জে ও আই পি ইউ এর এইচ এ টি, বানানটা ঠিক করে রাখতে পারো, আই এর জায়গায় ওয়াই দিতে পারো। জয়পুরহাট অ্যান্ড সিলেট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, লাইমস্টোন কেন ইউজ করা হয়, হোয়াই ডু ইউজ লাইমস্টোন, এক মার্কের প্রশ্ন আসতে পারে। অ্যান্সার হবে হচ্ছে লাইমস্টোন ইজ ইউজড অ্যাজ এ র ম্যাটেরিয়াল ফর ম্যানুফ্যাকচারিং সিমেন্ট। প্রশ্ন আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং মিনারেল ইজ ইউজড অ্যাজ র ম্যাটেরিয়াল ফর সিমেন্ট, ফর ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, নিচের কোন মিনারেল সিমেন্টের র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয়? অ্যান্সার হবে হচ্ছে লাইমস্টোন, অথবা
ক্যালসিয়াম কার্বনটাও থাকতে পারে, এটাই বেসিক্যালি যা লাইমস্টোন সেটাই ক্যালসিয়াম কার্বনেট আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে আর ওভাবে আমি এক্সট্রা তোমাদের দাগে দেবো, এভাবে কিছু নেই, বাকি যেগুলো আছে পুরোটাই দেখে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা পার্ট যেটা যদি একটু তোমাদের হাইলাইট করে আমি দিতে চাই, সেটা হচ্ছে সো দে আর কল্ড ফসিল ফুয়েলস। এই যে ফসিল ফুয়েলস কেন বলা হয়, এই কপার থেকে শুরু করে এই ফসিল ফুয়েল পর্যন্ত, এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস? ফসিল ফুয়েলের বাংলা কি দুজনে কেউ জানো? ফসিল ফুয়েলের বাংলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, শুনেছো না? জীবাশ্ম জ্বালানি শুনুন নিউজে, জীবাশ্ম বলে না, জীবাশ্ম জ্বালানি। ফসিল ফুয়েল বাংলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। প্রশ্ন আসতে পারে হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস, হোয়াই আর দে সো কল্ড? ফসিল ফুয়েল কি এবং তাদের কেন ফসিল ফুয়েল বলা হয়? উত্তর হবে হচ্ছে এই যে কপারের যে পার্টটা, মানে সেকেন্ড প্যারা কপার থেকে শুরু করে সো দে আর কল্ড ফসিল ফুয়েল পর্যন্ত হবে এই দুটো কোশ্চেনের অ্যান্সার। হোয়াট আর দ্য ফসিল ফুয়েলস, হোয়াই আর দে সো কল্ড? ফসিল ফুয়েল কি এবং তাদেরকে কেন ফসিল ফুয়েল বলা হয়? প্রশ্ন এবং উত্তর ক্লিয়ার জারিয়া? Yes, sir. আচ্ছা। আচ্ছা, তারপরে যে পার্টটা আছে থিংস উই লার্ন ফ্রম দিস চ্যাপ্টার, এটা এখানেও একটা ট্রিপল স্টার দিয়ে রাখো। এখানে প্রত্যেকটা পয়েন্টে খুব ভালোভাবে তোমার করতে হবে। আমি তোমাদের আগেই বলেছি প্রত্যেকটা চ্যাপ্টারে থিংস উই লার্নটা যা থাকবে একদম খুব ভালো মতো একদম প্রপারলি পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আজকে আমাদের মোটামুটি শেষ। এখানে আর কারো কোনো প্রশ্ন? আজকে তোমাদের আমি এই জেনারেল নলেজে কোনো এইচডব্লিউ দিচ্ছি না, ম্যাথে একটাই থাক, জেনারেল নলেজে আলাদা করে কোনো এইচডব্লিউ দিচ্ছি না, এই পর্যন্ত থাক। এই পর্যন্ত কারো কোনো সমস্যা? রাইসা কোনো No, প্রবলেম? sir. রাইসা কোনো No, সমস্যা বাবা? sir. আচ্ছা ঠিক আছে। তারপরে যদি পড়তে গিয়ে কোনো সমস্যা করো নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো, অর্থাৎ ম্যাথের কনস্ট্রাকশন তো আজকে আমরা করলাম, বাকি যে 6.2 আছে ওটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস ম্যাথে। আর হচ্ছে বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ আমাদের রিভিশন চলছে, সো নেক্সট চ্যাপ্টার যেটা রিভিশন দেওয়ার কথা ওটা আমরা রিভিশন দেবো। নেক্সট চ্যাপ্টার তোমরা পড়ে রাখবে, যতদূর আমরা পড়েছি কালচার পড়েছি সব শেষ, কালচার রিভিশন দিয়েছি। তারপরের চ্যাপ্টারটা তোমরা পড়ে ফেলবে, ওটা থেকে কিছু প্রশ্ন আমি অলরেডি সেট করে রাখবো, তোমরা অ্যান্সার করবে কিন্তু। হ্যাঁ, আগে থেকে পড়া থাকলে অ্যান্সার করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর দেশে আসলে এখন খুব মানে অনেক ক্রাইম হচ্ছে, হ্যাঁ, ছিনতাই ডাকাতি, তোমার কিডন্যাপিং অনেক হচ্ছে। প্লিজ তোমরা সেফ থাকবা, বাসায় বিনা প্রয়োজনে বের হওয়ার দরকার নেই, বের হলে আব্বু আম্মুকে সাথে নিয়ে বেরোবা। আর বিনা প্রয়োজনে বাসায় বের হওয়ার দরকার নেই, বাসায় থাকো, বাসায় আসো সেফ আছো। ঠিক আছে, সবাই সেফ থাকো, সাউন্ড থাকো, ইনশাল্লাহ মঙ্গলবার আবার দেখা হবে। হ্যাঁ, সো টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।